আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বেশ কিছুদিন ধরে বেগম জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রপতির উপ প্রেস সচিবের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছে বলেও জানিয়েছে বঙ্গভবন। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিকেল 3টার দিকে পলক তার ব্যক্তিগত 2জন কর্মকর্তাকে নিয়ে বিদেশে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়। পলকের 2 ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন, তাদেরও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময় বারবার ইন্টারনেট বন্ধ এবং তা নিয়ে নানা মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন পলক। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে গেছেন, কেউ কেউ দেশ ছাড়তে পেরেছেন, অনেকেই দেশ ছাড়ার জন্য চেষ্টা করছেন। সারা দেশে পাড়া মহল্লায় সম্প্রীতি টিম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের মতে, সাম্প্রদায়িক সহিংসতা ও নাশকতা ছড়িয়ে ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। ফ্যাসিবাদ ব্যবস্থা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রাম চলবে বলেও জানান সমন্বয়করা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা এলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি সাধারণ শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীতে যারা এসেছেন তারা ক্যাম্পাসে নানাভাবে ছাত্র আন্দোলনের বিজয়ের অভিব্যক্তি প্রকাশ করছিলেন। টিএসসিতে দেখা মিলল আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে, বলছিলেন ছাত্র জনতার জয়ের কথা। অ্যাকচুয়ালি আমাদের যে অর্জনটা সেটা কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয় নাই, কারণ আমরা চেয়েছিলাম বর্তমান যে ফ্যাসিবাদী সরকার, সেই সরকারের পতন ঘটিয়ে এই ফ্যাসিজম সিস্টেমটাকে আমরা পরিবর্তন করে আমাদের স্বাধীনতার যে প্রকৃত স্বাদ, যেটা বৈষম্য বিরোধী এবং আপনাদের সাম্য মানবিক মর্যাদার যে প্রতিষ্ঠাটা এবং বিচার বিভাগের যে স্বাধীনতা সেইটা প্রতিষ্ঠা করা। আমাদের প্রস্তাবিত যে জাতীয় সরকার, সেই জাতীয় সরকার যদি গঠন করে তাহলে আমরা মনে করব যে আমাদের যে অর্জনটা সেটা কিছুটা হলেও সফল হবে। স্কুল কলেজ খুলে দিলে কোনো ধরনের শিক্ষার্থী কোনো ধরনের সহিংসতা জড়াবে না বলে আমি বিশ্বাস করি, কারণ তারা প্রত্যেকের অধিকার সম্বন্ধে সচেতন। একটা জিনিস যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, কোটা আন্দোলন যারা যুক্ত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকারকে যারা তাদের গতিচ্যুত করেছে, তারা সবাই কিন্তু তার অধিকার সম্বন্ধে সচেতন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করছি কোনো অধিকার সচেতন শিক্ষার্থী কোনো ধরনের সহিংসতা জড়াতে পারে না। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সংখ্যালঘুদের উপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা হচ্ছে জানিয়ে উদ্বেগ জানান তারা। একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে একজন ফ্যাসিস্টের যেই পতন সেটা কিন্তু আমরা নিশ্চিত করেছি, কিন্তু যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়ে গেছে দেশে সেটা কিন্তু আমরা এখনো পুরোপুরি বিলোপ যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু আমরা এখনো করতে পারিনি। তার মানে যে ফ্যাসিস্টের সাথে জড়িত যারা সুবিধাভোগী ছিল তারা কিন্তু এখনো মানে সচেষ্ট রয়েছে এবং তারা কিন্তু তৎপর রয়েছে যে কিভাবে আমাদের একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়, যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি নির্যাতন করা যায়, কিংবা অন্য রাজনৈতিক মতাবলম্বী আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল না, এইরকম একটা ফ্রেমিং কিন্তু তারা করার চেষ্টা করবে, যেহেতু তারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে যে আপনারা প্রত্যেক পাড়ায় মহল্লায় সম্প্রীতি টিম গড়ে তুলুন এবং আমাদের যে সকল হিন্দু ভাই বোনেরা আছে তাদের সম্পদ রক্ষা করুন, তাদের মন্দিরগুলো রক্ষার দায়িত্ব নিন। আমাদের পুরো বাংলাদেশ কিন্তু এখন অরক্ষিত। সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় তারা নিয়ে, এবং আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও কিনপাট হচ্ছে। এদের সাথে আমাদের যারা ছাত্রছাত্রী এবং যারা জনতা আমাদের সাথে আন্দোলন করেছে তাদের বিভিন্ন সংস্থা, এবং আমরা বলতে চাই, মানুষকে আহ্বান করতে চাই, আপনার সংঘবদ্ধ সকল কিছু রক্ষা করার দায়িত্ব এখন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে ভিডিও বার্তায় সহিংসতা প্রতিহত করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য
সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আশা করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ জানান। এই মুহূর্তে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা তার প্রথম কাজ হবে বলে জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে আন্দোলনকারীরা দেশ জুড়ে অরাজকতা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 2024 সালে এসে নতুন করে স্বাধীনতা উপভোগ করতে গিয়ে তারা বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বঙ্গবন্ধুর মিউরাল ভাঙা সহ গণভবন ও সংসদ ভবনে অরাজকতার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করেন। বলেন, দীর্ঘদিনের অপশাসনের কারণেই মানুষ এমন আচরণ করছে। রাষ্ট্রপতিকে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন জানিয়েছে। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের অধীনে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান। গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতেই সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ সহ অরাজকতা করছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব কর্মী সহ দেশবাসীকে তা প্রতিরোধ করার সুস্থ হলে জনসম্মুখে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দ্রুত দেশে ফেরার অনুরোধ করা হয়েছে। মইনুল আহসানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতন ও শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সবশেষ পরিস্থিতিতে নিয়ে আলোচনা সকালে বৈঠক গুলশান কার্যালয়ে সম্মেলনে সচিব ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদে যেটা একটা দামি সংসদ, যেটা বিনা ভোটে নির্বাচিত, তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য, আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টকে নাম দেবো। কারণ ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটা গুরুত্ব দেওয়া উচিত। একটি মহল দেশে অস্থিতিশীলতা, অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায় জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদের যে মূল হোতা জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসিডারেট করতে হবে। সেই জন্যই আজকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, সংযম এবং পরমত সহিষ্ণুতার জন্য। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। যে আজকে আপনাদের মাধ্যমে আমি এই বার্তা আমরা সারা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই যে এখন অ্যারোগেন্স, ভেঞ্জেন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। প্রশ্নের জবাবে দলের 2 শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরা, রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন, আমরা কাল রাতেই তার সাথে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই
আপনার তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মির্জা ফখরুল বেশ কয়েকটি গণমাধ্যম ও সংবাদকর্মীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সব ধরনের সহিংসতা বাদ দিয়ে শান্ত থেকে বিজয় উৎসব করার কথা বলেন তিনি। সকল ধরনের সংঘাত এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের কোনো সংখ্যালঘু মানুষ যাতে আক্রান্ত না হন তা নিশ্চিত করা বিএনপি নেতাকর্মী সহ সবার দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তো বা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের প্রতি কারো কোনো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আপনার, আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো, কোনো অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে, এই জন্য আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিকামী প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের
নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে নেতাকর্মীদের মাঝে একদিকে চলছে শোক, অন্যদিকে দেশ শেখ হাসিনা মুক্ত হওয়ার আনন্দ। সকাল থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়া উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা। এরই মধ্যে পুলিশের গুলিতে নিহত রাজধানীর ভাটারা থানা স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিনের নামাজে জানাজায় অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা জামান খায়রুল কবির খোকন সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দ্রুত সময়ের মধ্যে নতুন জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামাতে ইসলামী। 14 বছর পর রাজধানীর মগবাজারে দলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আমির ডাক্তার শফিকুর রহমান এই দাবি জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে নিয়ে তাদের আপত্তি নেই। সরকারি বেসরকারি স্থাপনা রক্ষা, বাড়িঘরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান জামাতের এই শীর্ষ নেতা। শরফুল আলমের রিপোর্ট। 14 বছর পর তালা খুলল জামায়াতে ইসলামের প্রধান কার্যালয়, প্রকাশ্যে নেতাকর্মীরা। সরগরম প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যেসব সহিংসতা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার দাবি, এখন যারা মানবতা বিরোধী অপরাধ করছে, হত্যাকাণ্ড চালাচ্ছে, সন্ত্রাস করছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি, আজকেও আবার আমি করছি। জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন। সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে সঙ্গত সময়ের ভিতরে একটি অর্থবহ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় যেন এগিয়ে আসে, সেই উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি। এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূসের প্রতি তাদেরও সমর্থন রয়েছে। ডক্টর ইউনূসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল। তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি, এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে, তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল। এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে। তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার, কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসেনসাস নিয়ে বলতে হবে, এটা তাদের দায়িত্ব নয়। আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন। তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন। এখন তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন, এটা একটা বিষয়। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করে জামায়াতে ইসলামী। এর আগে মামুনুল হকের নেতৃত্বে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল কার্যালয়ে এসে জামায়াত নেতাদের সাথে দেখা করে কুশল বিনিময় করেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশবাসীকে শান্ত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত আইজি AKM শহীদুর রহমান। রাজধানীতে পুলিশ অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী পুলিশকে গড়ে তোলা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হলে সাবেক স্বৈরাচার সরকারের আজ্ঞাবহ সব পুলিশ কর্মকর্তাদের আইনের মুখোমুখি করে বিচার করা হবে বলে জানান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে ভেঙে পড়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা। শিক্ষার্থীদের বিজয়যাত্রার মধ্যেই ঢাকা সহ দেশের বিভিন্ন থানায় হামলা ও নাশ দুর্বৃত্তরা।
পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের হিসেবে হত্যা করা হয়েছে বহু পুলিশ সদস্যকে। এতে অনেকটাই মনোবল হারিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা আত্মগোপনে যাওয়ায় ভেঙে পড়েছে বাহিনীর শৃঙ্খলা। এমন অবস্থায় পুলিশ হত্যার বিচার চেয়ে ৯ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের সদস্যরা। ফলে থানায় মিলছে না কোনো ধরনের সেবা, সড়কেও নেই ট্রাফিক নিয়ন্ত্রণকারী পুলিশের সদস্যরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ইস্কাটনে পুলিশ অফিসার্স মেসে চাকরিচ্যুত ও পুলিশের নিগৃহীত কর্মকর্তাদের সাথে নিয়ে জরুরি এই সংবাদ সম্মেলন ডাকেন পুলিশ সদর দপ্তরের সদ্য সংযুক্ত অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। এতে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় এখন পুলিশ বাহিনীর দেশবাসীর সহযোগিতা প্রয়োজন। আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই। তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, এই জন্য আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছি নিজেদের বিবেকের তাড়নায়, এবং এই কাজটি যাতে আমরা খুব দ্রুত সম্পন্ন করতে পারি সেই জন্য আমি আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন, স্বাভাবিক কাজকর্মে ফিরে আসেন, এবং আমরা যাতে জনগণকে যে সেবা দেওয়ার জন্য যে আমরা যে কমিটেড সেই সেবা যেন দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমি দেশবাসী এবং আমাদের যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা কামনা করছি। বিশৃঙ্খলা হলে দেশের মানুষের কষ্ট হবে এবং শিক্ষার্থীদের অর্জন বিনষ্ট হবে মন্তব্য করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। যাদের উপর সংক্ষুব্ধ তারা অনেকেই গোপনে আছেন বা পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা আপনার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সেই সরকার গঠন করতে হলে সরকারের যে সর্বোচ্চ মহলে তাদের নীতি নির্ধারণী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। দ্রুতই আমরা চেষ্টা করতেছি সম্মিলিতভাবে সবাই কাজ করে এই অবস্থা থেকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। থানাগুলোকে জনসাধারণের সেবা দেওয়ার উপযুক্ত করে তুলতে সবার সহযোগিতাও চান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ পুলিশের সদস্যদের সাধারণ মানুষের ওপর গুলি চালাতে বাধ্য করে দেশবাসীর কাছে তাদের ভিলেনে পরিণত করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এছাড়া ছাত্রদের সঙ্গে অন্যায়ের জন্য ক্ষমাও চেয়েছেন তারা। গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজে তারা এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, প্রথমেই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সৈনিকদের অভিনন্দন জানান তারা। এই আন্দোলনে নিহত প্রতিটি ছাত্রদের রুহের মাগফিরাত কামনা করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। চাকরি জীবনে বৈষম্যের শিকার জানিয়ে এতে উল্লেখ করা হয়, দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে। তাই কথা বলার সুযোগ পেয়ে আবারও সব ছাত্র জনতাকে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তাদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানায় সংগঠনটি। দর্শক, কারণ বাজার এলাকায় ছিলেন আদ্দিন সজীব। রাজধানীর বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আপনারা জানেন যে আন্দোলনের যে কর্মসূচি তা সবকিছু শেষ হয়ে যায়নি। গতকালের যে সফলতা বা বিজয়, সেই বিজয়ের পরে একেবারেই শিক্ষার্থীরা এখন ঘরে বসে নেই। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা রাস্তার উপরে তারা এখন আছে এবং ট্রাফিকের যে কার্যক্রম সেটা পরিচালনা করছে। শিক্ষার্থীরাই সিগন্যাল দিচ্ছে। আপনারা জানেন যে কাউরান বাজার হলো ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম এরিয়াগুলোর মধ্যে একটা। এই কারণ বাজারে আজকে একটা স্বাভাবিক যে জীবনযাত্রা শুরু করেছে বা সাধারণ মানুষ বিভিন্ন জরুরি প্রয়োজনে যে বের হতে শুরু করেছে, গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কার, সিএনজি কিছু ছিল এর মধ্যেও, কিন্তু আমরা এবার আজকে দেখা যাচ্ছে যে পাবলিক যে পরিবহনগুলো, গণপরিবহনগুলো সেগুলো চলাচল করছে। সেক্ষেত্রে স্টুডেন্টরা আমরা দেখতে পাচ্ছি যে ভালো ভূমিকা রাখছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কাউরান বাজারের চতুর্মুখী মোড়গুলোতে তাদের এই অবস্থান রয়েছে। অর্থাৎ যেই পথটা 7 রাস্তা হয়ে এসে কাউরান বাজারে মিলেছে কিংবা ফার্মগেট হয়ে কাউরান বাজারে মিলেছে, অথবা পান্থপথ হয়ে যেটা এসে কাউরান বাজারে মিলেছে, কিংবা শাহবাগ এর এ পাশ থেকে যে পথটা এসে মিলেছে, অর্থাৎ চতুর্মুখী যে মোড়, এই কাউরান বাজার মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের স্বতঃস্ফূর্ত অবস্থান এবং এই ছাত্ররাই আজকে ট্রাফিকের দায়িত্ব নিজেরাই হাতে তুলে নিয়েছেন। জনজীবন, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে তারা
যেন ঠিকঠাক থাকে সেই বিষয়ে তারা একরকম জোরালো ভূমিকা রাখছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা রয়েছে। ভাই, আপনি সোনারগাঁও ইউনিভার্সিটি। জি। আপনারা এই মুহূর্তে আমরা দেখছি যে ট্রাফিক যে কার্যক্রম সেটা আপনারা পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো পথে যানজটের পরিস্থিতি হয়েছে এবং আপনারা সেটাকে ট্যাকেল দিচ্ছেন। আপনাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হচ্ছে, আমরা চেয়েছিলাম যে সাম্যর একটা দেশ হবে, সবাই সমান থাকবে। যেমন একটা লোক যখন থানায় যাবে আর একজন রাজনীতিবিদ যখন থানায় যাবে, সবাইকে যাতে সেমভাবে, যে ওসি সাহেব থাকবে সে জানি সেমভাবে তাদের মূল্যায়ন করে। এইখানে যে কৃষক, সে যাবে, তাকে ওসি সাহেবের রুমে ঢুকতে দিবে না, আর হচ্ছে আপনার একজন রাজনীতিবিদ গেলে ওসি সাহেব চেয়ার ছেড়ে দিবে, এইটা কখনো হইতে পারে না। প্রশাসন হবে জনতার। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যখন আমরা দেখছি পুলিশের অকার্যকারিতা ভূমিকা, পুলিশ যখন একটা দলের হয়ে গেছে তখন মানুষের ক্ষোভ প্রকাশ করছে, যখন তারা থানা ত্যাগ করছে, তখন আমরা নিজেদের বিবেক থেকে চিন্তা করছি যে এই ট্রাফিক কন্ট্রোলটা অন্তত পক্ষে আমাদের যেটা সম্ভব আমরা সেটা সর্বোচ্চটা দিয়ে এটা কন্ট্রোল করব। আমরাও দেখতে পাচ্ছি যে এখানে আরও একাধিক জন রাস্তার উপরে তারা এসেছেন, বিভিন্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা মূলত কি কার্যক্রম পরিচালনা করছেন এবং কেন এই অনুভবটা? আমরা এখানে এক ধরনের স্বেচ্ছাসেবী যেটা বলে ভলান্টিয়ার হিসেবে আছি, কারণ এখন তো রাস্তায় পুলিশ নাই, রাস্তায় এখন যে কোনো ধরনের শৃঙ্খলা ধরতে গেলে নাই। ট্রাফিক যে মানুষ যে কোনোভাবে মানে অমান্য করে, অনেকে দেখা গেছে যে রাস্তায় আসছে, ওরা হচ্ছে গিয়ে আপনার হেলমেট নাই, ওভারলুক, মানে একজন যেখানে থাকার কথা সেখানে হচ্ছে গিয়ে 3 জন করে আসতেছে। তো এই ধরনের শৃঙ্খলা মোটামুটি থাকার জন্য, যেহেতু পুলিশ এখন কর্মবিরতিতে নিছে আর কি, তো সেক্ষেত্রে শৃঙ্খলা বজায় থাকার জন্য এখন আমরা হচ্ছে মোটামুটিভাবে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার হিসেবে কাজ করে যাচ্ছি। সড়ক নিরাপদ রাখার জন্যে এই স্বেচ্ছাসেবী কার্যক্রমটা তারা পরিচালনা করছে। আমরা স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসছেন। কাউরান বাজারে তারা কাউরান বাজারের মতো ব্যস্ততম এরিয়া, শুধু কাউরান বাজারেই নয়, কাউরান বাজার, শাহবাগ, ফার্মগেট, নানা পথে এসব শিক্ষার্থীরা আজকে নিজেরাই তাদের এই ট্রাফিক যে কার্যক্রম যেটা ব্যাহত হচ্ছে কিংবা ট্রাফিক না থাকার কারণে যেন কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেই বিষয়টাকে তারা ঠিকঠাক করার জন্য রাস্তায় এই কার্যক্রমটা চালাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে আসলেই এই প্রজন্ম, তরুণ প্রজন্মই এই বাংলাদেশকে বদলে যেতে শিখিয়েছে। কিভাবে আইন মানা যায়, কিভাবে আইন মানতে বাধ্য করা যায়, কিভাবে সমান আইনের যে সমান প্রয়োগ সবার বেলায় একরকম সেটাও দেখিয়েছে। তারা দেখিয়েছে যে কিভাবে বাংলাদেশে সব রকম আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব পর্যায়ের নেতৃবৃন্দদেরকে জবাবদিহিতার মধ্যে আনা যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে কিছুটা জটলা পাকলেও এই শিক্ষার্থীদের অবস্থানের পরে এই কাউরান বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যানজট তেমন একটা বাড়ছে না, যদিও অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় এই কাউরান বাজারে তুলনামূলকভাবে গাড়ি কিছুটা কম রয়েছে। তবে গত কয়েকদিনের যে থমথমে পরিস্থিতি ছিল, গত কয়েকদিনের যে উদ্ভূত পরিস্থিতি ছিল, সেই তুলনায় যে পরিস্থিতি অনেকটা উত্তরণ করেছে সেটা তো স্বাভাবিক চোখেই দেখা যায়। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর সারা দেশে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটতরাজ হয়েছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশের উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয় থানা ও পুলিশ ফাঁড়ি। এসব ঘটনায় বিভিন্ন জেলা থেকে প্রাথমিকভাবে অর্ধশতাধিক নিহতের খবর পাওয়া গেছে। শেরপুর ও সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে কয়েকশো বন্দী পালিয়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। রাতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে 4 তলার একটি কক্ষ থেকে অজ্ঞাত 6 জনের দগ্ধ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে দগ্ধ মরদেহগুলো সুমন খানের পরিবারের সদস্যের কেউ নয় বলে জানা গেছে। নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই বাসভবন থেকে 4টি মরদেহ উদ্ধার করা হয়। পরে খোঁজ পেয়ে স্বজনরা গিয়ে লাশগুলো শনাক্ত করে নিয়ে যান। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। চুয়াডাঙ্গায় বিজয় মিছিল থেকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। সন্ধ্যার দিকে শহরের কাঠপট্টি এলাকায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর বাসভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির মধ্যে আগুনে পুড়ে 4 জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মানিকগঞ্জে নৌ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে শিবালয় থানায় আগুন ধরিয়ে দেয়।
নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফির বাড়িসহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারির বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে 596 জন কয়েদি ও হাজতি পালিয়ে গেছে। সোমবার সন্ধ্যার পর জেলখানায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়ে এসব আসামিদের বের করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে অনেকেই আজ সকাল থেকে সাতক্ষীরা জেলা কারাগারে এসে আত্মসমর্পণ করতে থাকে। শেরপুরে জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় জেলা কারাগারে আটক থাকা 527 বন্দী পালিয়ে যায়। সোমবার বিকেল 4:30টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া রাত থেকেই সরকারি বেসরকারি অফিস স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায়, রাত 12:30টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই ডলার দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এসব টাকা উদ্ধার করেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেছেন। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, সেখানে তার সঙ্গে কথা হয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। সঙ্গে ছিলেন আরও সামরিক কর্মকর্তারাও। পরে তাকে সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। ভারতীয় বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকে শেখ হাসিনার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে সোমবার দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন। এরপর হেলিকপ্টারে দেশ ছেড়ে প্রথমে আগরতলায় পৌঁছান। পরে সেখান থেকে বিমানে উত্তরপ্রদেশে গাজিয়াবাদ হিন্দন এয়ারবেসে নামেন। বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চাইলেও যুক্তরাজ্য থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা আর কখনোই রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ।